অন্ধকার ভেদ করে যখন ভোরের আলো ফোটেনি, ঠিক সেই প্রহরের সুযোগ নিয়েছিল তারা। একটি নৃশংস হত্যাকাণ্ডের পর মানুষের মনে যখন আতঙ্ক আর শোকের ছায়া, ঠিক সেই সময়ে ঘাতকরা পাড়ি জমিয়েছিল সীমান্তের ওপারে। শরীফ ওসমান হাদিকে হত্যার পর সেই রাতেই ময়মনসিংহের পথ ধরে ভারতের গুয়াহাটিতে পালিয়ে যায় মূল খুনি ফয়সাল করিম মাসুদ, যাকে এখন লোকে চেনে কিলার মাসুদ নামে। একা নয়, সঙ্গে ছিল তার ছায়াসঙ্গী ও অন্যতম সহযোগী আলমগীর। নানা মাধ্যমের বিশ্বস্ত সূত্র এখন এই তথ্য দিনের আলোর মতো পরিষ্কার করেছে। তবে চমকপ্রদ তথ্য হলো, এই পলায়ন কোনো সাধারণ ঘটনা ছিল না, বরং এর পেছনে ছিল এক বিশাল ও শক্তিশালী নেটওয়ার্কের নিখুঁত পরিকল্পনা। তদন্তের গভীরে গিয়ে যা বেরিয়ে আসছে তা যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষকে স্তম্ভিত করে দিতে পারে। খুনের বাসায় তল্লাশি চালিয়ে পাওয়া গেছে কয়েকশো কোটি টাকার চেক হোল্ডার্স। এই চেকগুলো কেবল কোনো ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ইস্যু করা নয়, বরং সেখানে রয়েছে একাধিক নামী বেনামি কোম্পানির অ্যাকাউন্ট। অর্থাৎ হাদি হত্যার ব্লুপ্রিন্ট বাস্তবায়নে কারা অর্থের যোগান দিয়েছে, কাদের পকেট থেকে এসেছে এই রক্তমাখা টাকা, তার সমস্ত প্রমাণ এখন তদন্তকারীদের হাতে। অর্থের এই উৎসের সন্ধান নিশ্চিতভাবেই পর্দার আড়ালের গড ফাদারদের মুখোশ উন্মোচন করতে যথেষ্ট। কিন্তু অপরাধী চক্রের বিস্তৃতি কেবলই বাইরের জগতে নয়, ছড়িয়ে আছে পরিবারের অন্দরমহলেও। তদন্তে উঠে এসেছে খুনের মা, বোন, বাবা, শ্যালক স্ত্রী, এমনকি তার বান্ধবীরও নাম। জিজ্ঞাসাবাদের মুখোমুখি এখন তারা সবাই। প্রমাণ নষ্ট করা থেকে শুরু করে খুনিকে নিরাপদে পালাতে সাহায্য করা, প্রতিটি ধাপে এই পুরো পরিবারটির সম্পৃক্ততা পাওয়া গেছে। রক্তের সম্পর্ক এখানে যেন অপরাধের মসজিদে পরিণত হয়েছে। তদন্তকারীরা এখন জানেন মাসুদের সহযোগী কারা ছিল। প্রযুক্তির সহায়তায় ফয়সালের ফোন ট্র্যাক করা সম্ভব হয়েছে, যার মাধ্যমে উদ্ধার করা হচ্ছে কল লিস্টের পুঙ্খানুপুঙ্খ রেকর্ড। কারা দিয়েছিল দিক নির্দেশনা, কারা জানতো এই জঘন্য পরিকল্পনার কথা, কল রেকর্ডের প্রতিটি সূত্র ধরে বের করে আনা হচ্ছে নেপথ্যের নায়কদের। খুনি সীমান্ত অতিক্রম করলো কোন দিক দিয়ে, কোন বাহন ব্যবহার করে, কত সময় লাগলো এবং কারা তাকে বর্ডার পার করতে সাহায্য করলো, এর প্রতিটি তথ্যই এখন আইন শৃঙ্খলা বাহিনীর নখ দর্পণে। তাদের অনেককে ইতিমধ্যে আইনের আওতায় আনা হয়েছে। এমনকি ভারতে পালিয়ে যাওয়ার পর মাসুদকে কারা আশ্রয় দিয়েছে সেই নামগুলো আর অজানা নয়। যেহেতু দেশটি ভারত, তাই পুরো ট্র্যাক রেকর্ড বের করা খুব একটা কঠিন হবে না যদি সদিচ্ছা থাকে। বিচার প্রক্রিয়া পানির মতো সহজ হওয়ার কথা, কারণ সবকিছুরই ডিজিটাল ফুটপ্রিন্ট রয়েছে। এই পুরো ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে বোঝা যায় খুনের এই নেটওয়ার্ক কতটা সুবিশাল এবং শক্তিধর। ডটগুলো মেলাতে থাকলে এদেশের বড় বড় মাফিয়াদের নামও হয়তো বেরিয়ে আসবে, যারা টাকার বিনিময়ে সবকিছু ম্যানেজ করতে সিদ্ধহস্ত। অতীতেও টাকার জোগাড়ে খুনি ফয়সালকে জামিন করিয়েছিলেন বিএনপির এমপি প্রার্থী ও আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। সুতরাং এই পুরো চক্রটি পাকড়াও করতে এবং ন্যায় বিচার নিশ্চিত করতে প্রয়োজন এক নির্ভীক প্রসিকিউশন টিম। এমন একদল আইনজীবী ও তদন্তকারী যাদের সাহস আছে অসীম এবং নৈতিক মেরুদণ্ড বা মোরাল কম্পাস অত্যন্ত দৃঢ়। অ্যাডভোকেট তাজুল ইসলামের মতো যারা কোনো চাপের মুখে মাথা নোয়াবেন না, যারা ভয় ডরহীনভাবে সত্যের পথে অবিচল থাকবেন, এমন একটি টিমই এখন সময়ের দাবি। ঠিক এই প্রেক্ষাপটেই যুক্ত হয়েছে আন্তর্জাতিক মাত্রা। জাতিসংঘ এখন এই হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত চায়, যাতে অপরাধীর যথাযথ বিচার নিশ্চিত করা যায়। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে খোদ জাতিসংঘ। সংস্থাটি বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানিয়েছে যেন দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ এবং স্বচ্ছ তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করা হয়। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক এক বিবৃতিতে স্পষ্টভাবে বলেছেন, গত বছর বাংলাদেশের ছাত্র জনতার গণ আন্দোলনে বিশিষ্ট নেতা শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে তিনি গভীরভাবে মর্মাহত। আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের আগে জনজীবনে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ফলকার তুর্ক। পাঠকদের মনে থাকার কথা, এই ফলকার তুর্ক সেই ব্যক্তি যিনি জুলাই আগস্টের উত্তাল আন্দোলনের সময় সেনাবাহিনীকে সতর্ক করে দিয়ে বলেছেন, জনগণের বুকে যদি একটি গুলিও চলে তবে বড় বিপদে পড়তে হবে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে সবকটিকে বাদ দেওয়া হবে। ভারতের সমস্ত প্রভাব উপেক্ষা করে তিনি সেই সময় বাংলাদেশের ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছিলেন। ফলে হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবি তিনি জেনে বুঝেই করেছেন। জাতিসংঘ জানে হাদির খুনিরা ভারতে পালিয়ে গেছে, আর এই বিষয়টি যদি তদন্তের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় তবে ফলকার তুর্ক জাতিসংঘে বিষয়টি উত্থাপন করে ইন্ডিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারবেন। মানবাধিকার লঙ্ঘনের প্রশ্নে মোদী সরকারের ওপর প্রবল চাপ সৃষ্টি করতে পারবেন। আন্তর্জাতিক চাপের মুখে গুজরাটের কসাইখাত মোদী সরকারকে বাধ্য করে ফয়সালকে গ্রেপ্তার করে বাংলাদেশে ফেরত পাঠাতে। এর আগেও ওসমান হাদির হত্যাকাণ্ড গভীর উদ্বেগ প্রকাশ
প্রকাশ করেছিলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনিও আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ করে দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছিলেন। শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এ তথ্য নিশ্চিত করেছেন। এখন সবচেয়ে বড় প্রশ্নটি হল, জাতিসংঘের পরামর্শ অনুযায়ী সঠিক ও নিরপেক্ষ তদন্ত করার মতো সৎসাহস কি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর আছে, নাকি পুরো সিস্টেমের ভেতরে ঘাপটি মেরে বসে থাকা সেই সব দুর্নীতিবাজরাই কলকাঠি নাড়বে? যদি দেখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্তে জটিলতা দেখাচ্ছে, বলছে সময় লাগবে, অগ্রগতি হচ্ছে, তবে বুঝে নেবেন বিচার আসলে হচ্ছে না, হলেও তা হবে এক দীর্ঘমেয়াদী প্রহসন। আমাদের অভিজ্ঞতায় দেখা গেছে 1 সপ্তাহ পার হলেই সব ক্ষোভ প্রশমিত হয়ে যায়, মানুষের রাগ উধাও হয়, আর সেই শূন্যস্থান দখল করে নেয় নতুন নতুন ভাইরাল টপিক। সামনের নির্বাচনের আমেজ, তারেক রহমান দেশে ফিরবেন, 1 মাস পর আসবেন নানা রাজনৈতিক ইস্যু, 2 মাস পর নির্বাচন, ক্ষমতার হাতবদল, এসবের ভিড়ে হাদির হত্যার বিচার কি হারিয়ে যাবে? নতুন বাংলাদেশে কি হাদি হত্যার বিচার একটি টেস্ট কেস হবে না? এই বিচার আদায় করতে হলে জামায়াতে ইসলামী এবং ইনকিলাব মঞ্চকে, যেটি শরীফ হাদি নিজেই তৈরি করেছিলেন, পুরোদমে মাঠে থাকতে হবে। তাদের হতে হবে আপোষহীন, প্রয়োজনে ভায়োলেন্ট এবং বেয়াদব। সম্মিলিত আন্দোলন চালিয়ে যেতে হবে লাগাতার। যারা বিচার কাজে জড়িত তাদের সাহস যোগাতে হবে, আবার প্রশাসনের ওপর প্রচণ্ড চাপ তৈরি করে রাখতে হবে। রাস্তায় উপস্থিতি এবং মিডিয়ার হাইপ তৈরি করে রাখা এখন অত্যন্ত জরুরি। বিচার কাজে অগ্রগতির প্রতিটি ধাপ ডেইলি বেসিসের মাধ্যমে জনগণকে প্রকাশ করতে হবে, যাতে কেউ কোনো নাটক সাজাতে না পারে। এখানে বিএনপি অবশ্যই বাধা সৃষ্টি করবে, অসহযোগিতামূলক আচরণ করবে, কারণ এখন যে কোনো আন্দোলনকেই তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে ট্যাগ দেবে, যদিও তা সত্য নয়। এদিকে ভারতের বিরুদ্ধে খুনিদের আশ্রয় দেওয়ার যে অভিযোগ, বিএনপি সে ভারতের সাথে নতুন করে লিয়াজু করতে নেমেছে ক্ষমতার লোভে, তাই তাদের আলাপে বিভ্রান্ত হওয়া যাবে না। ভারতের সাথে বিএনপির এই নতুন আঘাতের বিষয়টি নিয়ে রিপোর্ট করেছে ভারতের সবচেয়ে প্রভাবশালী পত্রিকা আনন্দবাজার। তাদের রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কিভাবে তারেক রহমান ভারতের সাথে সম্পর্ক স্থাপন করতে চান। খালেদা পুত্রের সম্বল, নয়াদিল্লির বন্ধুত্ব, মুক্তিযুদ্ধ শিরোনামে করা রিপোর্টে তারা বলছে, মুক্তিযুদ্ধ এবং ভারতকে পুঁজি করে প্রায় 1.5 যুগ পর দেশের মাটিতে পা রাখতে চলেছেন খালেদা জিয়া পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কূটনৈতিক শিবির এমনটাই মনে করছে। দিন 2 আগে ব্রিটেনের এক সভায় তারেক রহমান যেভাবে বারবার মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে স্বাধীনতা বিরোধী শক্তিকে নিশানা করেছেন, তা থেকে তার রাজনৈতিক অভিপ্রায় স্পষ্ট। কূটনীতিকদের মতে, মুক্তিযুদ্ধকে সামনে রেখে তারেক রহমান এক ঢিলে 2 পাখি মারতে চাইছেন। প্রথমত, দেশের বিরাট সংখ্যা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে পাশে পাওয়ার চেষ্টা, দ্বিতীয়ত ভারতকে একটি স্পষ্ট এবং পজিটিভ বার্তা দেওয়া। আনন্দবাজার পত্রিকা বলছে, সব ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার 25 ডিসেম্বর ঢাকায় নামছেন তারেক রহমান। ব্রিটেনে বসে তিনি নিজেই সে কথা জানিয়েছেন। এমন একটা সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন, যখন দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল, ভোটের ময়দানে শেখ হাসিনা আর আওয়ামী লীগ নেই। সেই সুযোগে জমি দখলে তৎপর জামায়াতে ইসলামের মতো দলগুলো লন্ডনে দ্য সিটি প্যাভিলিয়ন হলে এক আলোচনা সভায় তিনি বলেছেন, 1971 সালে যারা ষড়যন্ত্র করেছিল, 1975 সালের নভেম্বরে, 1996 সালে এবং পরবর্তী সময় যারা ষড়যন্ত্রে লিপ্ত ছিল, তারাই আজ সক্রিয়। কূটনীতিকরা মনে করছেন, তারেক রহমানের এই বার্তা অত্যন্ত স্পষ্ট, দেশবিরোধী ও মুক্তিযুদ্ধ বিরোধী কোনো শক্তির সঙ্গে আপোষ নয়। অর্থাৎ অতীতে জামায়াতের সঙ্গে বিএনপি জোট করলেও এই যাত্রায় তার কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশের এক রাজনৈতিক বিশ্লেষকের কথায়, বিএনপির পরিচিতি জিয়াউর রহমানের দল হিসেবে, যিনি মুক্তিযুদ্ধের প্রথম সারির সেনানী। তাই বিএনপির সঙ্গে মুক্তিযুদ্ধের যোগসূত্র টেনে দেশের মুক্তমনা ও মুক্তিযুদ্ধের বিরাট সংখ্যক সমর্থককে কাছে টানতে চান তারেক রহমান। আনন্দবাজারের বিশ্লেষণ অনুযায়ী, ময়দানে যেহেতু আওয়ামী লীগ নেই, তাই জামায়াতের মোকাবেলা করার একমাত্র শক্তি হিসেবে বিএনপিকে ভারতের কাছে গ্রহণযোগ্য করে তুলতে চাইছেন খালেদা পুত্র। অবশ্য এসব সমঝোতার ইঙ্গিত পাওয়া যায় দেশটির 2টি পত্রিকার সম্পাদকদের সাম্প্রতিক কর্মকাণ্ড, যে প্রথম আলো এবং ডেইলি স্টার একসময় তারেক রহমানকে দুর্নীতির বড় পুত্র, খাম্বা তারেক, 10% এবং হাওয়া-বাহনের অধিকর্তা হিসেবে প্রমাণ করতে উঠে পড়ে লেগেছিল, তারাই এখন তার প্রশংসায় পঞ্চমুখ। আজ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কিত বিএনপির সভায় ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম এবং প্রথম আলোর মতিউর রহমান উপস্থিত ছিলেন। অথচ ইতিপূর্বে তারাই তারেক রহমানকে 21 আগস্টের গ্রেনেড হামলার খলনায়ক এবং খালেদা জিয়ার ব্যর্থ সন্তান হিসেবে উপস্থাপন করেছে। যদি তারা খালেদা জিয়া ও তারেক রহমানকে খুনি ও দুর্নীতিবাদী মনে করে, তবে কেন আজ তারা তারেক রহমানের প্রত্যাবর্তন উদযাপনে অংশ নিচ্ছে? আসলে প্রথম আলো এবং ডেইলি স্টার শেখ হাসিনার বিরুদ্ধে সবসময় কন্ট্রোল অ্যান্ড সিলেক্টিভ ক্রিটিসিজম বা নিয়ন্ত্রিত সমালোচনা করেছে। এতে হাসিনার মাঝে মাঝে তাদের মিষ্টি করে বকুনি দিলেও কখনোই তারা মাহমুদুর রহমান এবং আবুল আসিফের মতো নির্যাতনের শিকার হয়নি। তাদের আওয়ামী বিরোধিতা ছিল লোক দেখানো। তারা আসলে হাসিনার বলেই সেই বিড়ালটার মতোই ছিল, যে মাঝে মাঝে একটু আলতো আচর দেয়, সুরসুরি দেয়, কিন্তু রক্ত বের করে না।
মূলত এরা আজীবনই ক্ষমতার দাস। তারা এখন বুঝতে পারছে তারেকের দল বিএনপি ক্ষমতায় আসবে, তাই আগেভাগে সেখানে হাজিরা দিয়ে আনুগত্য প্রকাশ করেছে। তবে দেশের এই প্রথম সারির গণমাধ্যম সম্পাদকদের মেরুদণ্ডহীন চাটুকারিতায় ঠিক বিপরীত চিত্র দেখা যায় শহীদ ওসমান হাদির মধ্যবিত্ত পরিবারটির মধ্যে। ওসমান হাদি নিজেই যেমন ছিলেন আপোষহীন, তার পরিবারের অন্যরাও ঠিক তেমনই দৃঢ়চেতা। হাদির ভাই আজ ঘোষণা দিয়েছেন সরকার থেকে কোনো টাকা পয়সা বা সাহায্য তারা নেবেন না, বরং দেশের জন্য আধিপত্যবাদের বিরুদ্ধে, বিশেষ করে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে করতে যদি পুরো পরিবারের জীবনও শেষ হয়ে যায় তবুও তারা প্রস্তুত। সেদিনের সেই বিভীষিকাময় রাতের কথা মনে করলে শিউরে উঠতে হয়। হাদির ভাই সেদিন একই রিকশায় ছিলেন যেদিন ওসমান হাদি গুলিবিদ্ধ হন। গুলির শব্দ শোনার পর তিনি প্রথমে ভেবেছিলেন হয়তো রিকশার চাকা ব্লাস্ট হয়েছে। ওই মুহূর্তে আকস্মিকতায় তিনি বুঝে উঠতে পারেননি যে তার কলিজার টুকরা ভাইকে ঘাতকরা গুলি করেছে। হাদি যখন রিকশা থেকে পড়ে যাচ্ছিলেন ঠিক তখনই তিনি টের পান ভয়াবহতা। ভাইয়ের চোখের সামনে ভাইয়ের মৃত্যু। এর চেয়ে ভারী আর কোনো স্মৃতি হতে পারে না। আসলে হাদির পরিবার আর তার জীবন থেকে সবার শিক্ষা নেওয়া উচিত। কিভাবে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে লড়ে যেতে হয় তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেছেন শরীফ ওসমান হাদি। কিন্তু সবকিছুর বিনিময়ে তার পরিবার কেবল একটি জিনিসই চায়, বিচার। হাদির 8 মাসের অবুঝ সন্তান বড় হয়ে কি এই বিচারের বাণী শুনতে পাবে? এই রাষ্ট্রের শত শত বাহিনী, রাজনীতিবিদ, আমলারা কি এতটুকু পারবে? যেখানে গোটা বিশ্ব, এমনকি জাতিসংঘ চাইছে ভারতের ওপর চাপ দিয়ে হলেও আসামিদের ফিরিয়ে আনতে, সেখানে আমাদের রাষ্ট্রযন্ত্র কি নীরব থাকবে? যদি এই সহজ বিচারটা না হয়ে যদি খুনিরা রাজনৈতিক ও কূটনৈতিক চালের আড়ালে পার পেয়ে যায়, তবে এই দেশে নতুন কোনো হাদিকে আর জন্মাবে? অন্যায়ের প্রতিবাদ করার সাহসকে আর কেউ পাবে? দর্শক, পুরো ঘটনা প্রবাহ জেনে আপনার কি মনে হয়? রাষ্ট্র কি পারবে এই চ্যালেঞ্জ নিতে? আপনার মতামত জানান কমেন্ট করে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, যাতে সত্যের সন্ধানে আমরা একসাথে থাকতে